অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। সে আমার বন্দিনী পর্ব ২৯। হঠাৎ ধারাম করে দরজা খোলার শব্দ হয়। ভয়ের একটা তরঙ্গ বয়ে যায় পুরো ঘরে। ইশায়া গা ছমছমে শব্দে আটকে ওঠে। তার চোখ যায় দরজার দিকে, আর ঠিক তখনই সে দেখে ভীরকে। মুহূর্তেই তার মুখের রং বদলে যায়, চোখের পাতা থেমে যায় কাঁপতে কাঁপতে, গলা শুকিয়ে আসে আতঙ্কে, তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ভীর দাঁড়িয়ে যায় দরজায়, তার চোখ জুড়ে ঝড়, গভীর কিছু একরোখা অধিকার বোধ। ভীর শরীর আর মস্তিষ্কের গভীর ক্লান্তির ভার টেনে ঘরে ঢুকেই শরীরটা ডিভানে এলিয়ে দেয়। তার চোখ লাল, ক্লান্ত, তবু সেই চোখেই যেন অদ্ভুত শান্তি খোঁজে। তার চোখ পড়ে ইশায়ের ওপর। মেয়েটা একপাশে বসে আছে ঠায়, নিঃশব্দ, নিঃসার, তবে তার চোখে ভয় গাঢ় হয়ে জমে আছে। ভীর কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখের চাহানি তীব্র, একবারও মৃদু হয়নি। চোখের ইশারায় ইশায়াকে কাছে আসতে বলে। ইশায়া গাঢ় হয়ে বসে আছে। সে এখনও কিছু বুঝে উঠতে পারছে না, এই লোকটা এত দ্রুত কেন চলে আসলো। ভীর হঠাৎ কঠিন স্বরে বলে ওঠে, কাম হিয়ার, আসতে বলেছি না, বসে আছিস কেন? ইশায়ের সারা শরীর কেঁপে ওঠে ভীরের চিৎকারে। সে জানে এই ডাক মানে আবারও তাকে হারিয়ে যেতে হবে এক অন্ধকার গহ্বরে। এই লোকের হাত থেকে তার নিস্তার নেই। তবু প্রশ্ন করার বা পিছিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। সে জানে তার পরিণতি কি হবে। ইশায়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পা দুটো যেন তার ভারী হয়ে আসে, তবু এগিয়ে যায়, ঠিক যেন এক পাখি খাঁচার ভেতরে ফরফর করা অবস্থায় মালিকের হাতে গিয়ে বসছে। ইশায়া জানে তার কাজ কি। ভীরের দিকে এগিয়ে এসে যেই নিচে ঝুঁকতে যাবে, তখনই ভীর হঠাৎ ইশায়ের হাতের কবজি ধরে এক টানে তাকে নিজের উরুর ওপর বসিয়ে নেয়। তাকে এক হাতে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এই শরীরের চুলের ঘ্রাণ যেন তাকে মাতাল করে তোলে। ইশায়ে কিছু বুঝে ওঠার আগেই তার ছোট্ট শরীরটা ভীরের শক্তপোক্ত বুকের সাথে চেপে যায়। ভীর দুই হাতে তাকে আঁকড়ে ধরে লম্বা শ্বাস টানে। এই মেয়েটার জন্য সে একদণ্ডও শান্তি পায় না। মাথায় জেকে বসে থাকে সারাটাক্ষণ, ঘুম অবধি আসে না চোখের পাতায়। মাফিয়া বস এই মেয়ের প্রতি তার অবসেশন যেন কাটিয়ে উঠতে পারছে না। দিন দিন সে যেন আরও ডুবে যাচ্ছে, অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। ইশায়া চমকে ওঠে, তার বুক অস্বাভাবিকভাবে ওঠানামা করে, নিঃশ্বাস এলোমেলো। ভয় পেয়েছে সে এমন কাজে। ইশায়া সরে যেতে চায়, কিন্তু ভীরের হাতের বাঁধন খুলে না। ভীর নিঃশব্দে তার ঘাড়ে মুখ রাখে, ঠোঁট ছোঁয়ায় তার উষ্ণ ত্বকে, আরও জড়িয়ে নেয় নিজের সাথে। এদিকে ইশায়ের মনে হচ্ছে তার শরীরের সব হাড্ডি ভেঙে যাবে। নড়াচড়া করতে গেলেই আরও শক্ত করে আঁকড়ে ধরে ভীর। এ যেন এক নীরব হুমকি, যত দূরে যেতে চাইবে আমি তোমাকে ঠিক আগের থেকেও বেশি কাছে টেনে আনব। ভীর ইশায়ের গলায় ঠোঁট বোলাতে বোলাতে ঠান্ডা গলায় বলে, এত শুকাচ্ছিস কেন? খাস না ঠিকমতো? আমি তোকে কি কম দেই বল? এরপরও এই অবস্থা কেন? ইশায়া চুপ থাকে, নীরবতা, যার অর্থ বোঝে ভীর। আরও শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। ইশায় হাঁসফাঁস করে ওঠে। ভীর আবারও বলে, দিন দিন এত ভেঙে যাচ্ছিস কেন? আমি তোকে ঠিকমতো খাওয়াই, রাখি, যত্ন নেই, কোনো কিছুর কমতি নেই। যা প্রয়োজন তা লাগার আগেই সামনে হাজির থাকে। তাহলে এই দুর্বলতা কেন? শরীরে তো হাড্ডি ছাড়া আর কিছুই নেই। বলতে বলতে ভীর এক হাত তার টি শার্টের ভেতরে হাত গলিয়ে উন্মুক্ত উদরে হাত রাখে। ইশায় হঠাৎই কেঁপে ওঠে, কাঁপে বুকটা। তার চোখে ভয়ের সাথে সাথে একটা ভেতর থেকে গলে ওঠা অসহায় আবেগ। ভীরের স্পর্শ গাঢ় হয়, গাঢ় থেকে গাঢ় হয়, হাতের ছোঁয়া এলোমেলো। ইশায় হঠাৎই ভীরের চুল মুঠোয় ধরে। ভীর থামে না, আরও বেসামাল হয়ে ওঠে। ভীরের হাতের চাপ বাড়লে ইশায় ব্যথায় কুকিয়ে ওঠে। ভীরের অবাধ্য হাতের ছোঁয়া বরাবরই বেসামাল। তার দৃষ্টিতে তখনও ক্ষুধা, অধিকার আর একরকম আবেগময় উন্মাদনা। এই মেয়েটাকে না পেলে তার মাফিয়া সাম্রাজ্যও যেন শূন্য লাগে। ইশায়ের চোখে জল জমেছিল নিঃশব্দ কান্নার মতো, তবে সেই কান্নাও নড়াতে পারেনি ভীরকে। সে ধীরে ধীরে সরে আসে, ঠান্ডা অথচ বিষময় কণ্ঠে বলে, এতদিনেও সহ্য করতে শিখিসনি? আমাকে বুঝতে শেখ, কারণ আমি ছেড়ে দেওয়ার মতো পুরুষ না, তাই নিজেকে মানিয়ে নে। আমি সবসময় নিজেরটাই দেখি, নিজেকে সব কিছুর উপরে রাখি, যা ভালোবাসার, মায়ার, সহানুভূতির ঊর্ধ্বে। আমি জানি আমার ছোঁয়া তীব্র, আমাকে সহ্য করা সহজ নয়, তবে দুঃখের কথা হলো তোর সামনে আর কোনো রাস্তা নেই। তার কণ্ঠে ছিল এমন এক দম্ভ যা গলা টিপে শ্বাস বন্ধ করে দেওয়ার মতো। ভীর পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করে। মখমলের মতো কোমল কালো কাপড়ে মোড়া সেই বক্স খুলে বের করল এক ঝলমলে ডায়মন্ডের পেন্ডেন্ট। সে নিজেই ইশায়ের গলায় পরিয়ে দিল পেন্ডেন্টটা। তারপর মাথা নামিয়ে কণ্ঠনালীর ঠিক নিচে ঠোঁট ছুঁয়ে দেয়। ইশায়াকে ছেড়ে ভীর উঠে দাঁড়ায়, চোখের নিচে গভীর ছায়া, শরীর জুড়ে তীব্র ক্লান্তি। এখন শাওয়ার নিতে হবে তাকে। ধীর কণ্ঠে বলে ওঠে, অনেক ঘুমিয়েছি সেই কয়দিন, নাও গেট রেডি ফর আ স্লিপলেস নাইট, টুনাইট বিলংস টু মি। ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলে,
গার্ডেনে যেতে ইচ্ছে হলে মারিয়া এলেনাকে বলবে, আমি বলে দিয়েছি তাকে। তবে দিনে একবার, মাত্র 30 মিনিটের বেশি না। ভিড় শাওয়ার নিয়ে বেরিয়ে আসে খালি গায়ে, তার চুল ভেজা, পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কাঁদবে বুকের মাঝখানে। তার দেহটা যেন পাথরের মতো শক্ত আর আগুনের মতো গরম। শরীরে ক্ষতচিহ্নের অভাব নেই। ঈশায়ের চোখ এক মুহূর্তের জন্য পড়লেও সে দ্রুত চোখ নামিয়ে নেয়। ভিড় ধীরে বিছানায় বসে, টাওয়ালটা ঈশায়ের দিকে বাড়িয়ে দেয়, নির্দেশ দেয় চুল মুছে দেওয়ার জন্য। ঈশায়ে ভিড়ের সামনে এসে দাঁড়ায়। ভিড় দুপা সরিয়ে তাকে মাঝখানে দাঁড়াতে বলে চোখের ইশারায়। ঈশায়ে আসে, ভিড় তার দু হাতে ঈশায়ের কোমর চেপে ধরে। ঠান্ডা হাতের স্পর্শে তার শরীরে কাঁপন ধরায়। ঈশায়ে হাত চালায় চুলে, এগুলো এখন তার অভ্যাস হয়ে যাচ্ছে। এই নিস্তব্ধতা ভাঙে দরজায় টোকা পড়ে। মারিয়া এলেনা ভিড়ের খাবার এনে রেখে যায়। ভিড় চোখ না তুলে বলে, খাবার সার্ভ করো। ঈশায়ে খাবার প্লেটে নেয়, তারপর প্লেট হাতে ভিড়ের সামনে আসে। ঈশায়ের হাতেই খায় সে, তার সব কাজই এখন ঈশায়াকে করে দিতে হয়। খাওয়া শেষ হলে ভিড় উঠে যায়, কাবার থেকে একটি টি-শার্ট নিয়ে গায়ে জড়িয়ে নেয়। ড্রয়ার খুলে বের করে একটি কালো পেন ড্রাইভ, এটা মাফিয়ার প্রতিদিনকার নীরব যন্ত্র। এটাই থাকে তার যাবতীয় সব কিছু ডকুমেন্টস, ইনফরমেশন। এটা নিয়েই বেরিয়ে পড়ে কাউকে ফোন করতে করতে। নিকো সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে, একসাথে ফিরলেও সে একটা কাজে বেরিয়ে যায়। ভেজা চুল, শরীরে এখনও জল ছড়ছে, একটি ট্রাউজার পরা, ওপরে কিছু নেই। চোখে সেই চিরচেনা ঠান্ডা দৃষ্টিভঙ্গি। তবে দৃষ্টিটা মুহূর্তেই বদলে যায় যখন সে নিজের বিছানার উপর ইসাবেলাকে বসতে দেখে, একটি ছোট্ট রিভিলিং ড্রেসে, চোখে রূপের ঝড়। ইসাবেলা আলভারেজ, এখানে কোন উদ্দেশ্যে? নিকোর কণ্ঠ ঠান্ডা, কিন্তু চোখে সন্দেহ। ইসাবেলা উঠে দাঁড়ায়, তার পায়ের শব্দ যেন মেঝের ওপর এক একটা গর্জন। সে এগিয়ে এসে নিকোর খোলা বুকের ওপর আঙুল বুলিয়ে বলে, কেন, এমনি আসতে পারি না? নিকো একপাশে সরে যায়, গিয়ে টেবিল থেকে বোতল তোলে, গ্লাসে ঢালে গাঢ় হুইস্কি। তাকায় তার দিকে, চোখে নেশার ঘোরে ঝলক, কিন্তু ঠোঁটে নির্লিপ্ততা। সে ধীরে ধীরে চুমুক দেয়, তাকিয়ে দেখে ইসাবেলাকে, চোখে ঠিকরে পড়ছে কামনার আগুন। কি চাইছ? কণ্ঠে গাঢ় ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে নিরুত্তব পলক। ইসাবেলা হেসে ওঠে, তোমাকে, আর সেটা তুমি খুব ভালো জানো। নিকো চোখ নামিয়ে চুমুক দেয় আবার, তার ঠোঁট থেকে ফিসফিস করে বেরিয়ে আসে, তুমি ভিড়ের বোন। ইসাবেলা তখন গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে, তীব্র চোখে বলে ওঠে, সো হোয়াট, সৎ বোন। আর আমি কি করলাম না করলাম, এতে ভিড়ের কিছু যায় আসে না, সেটা তুমি খুব ভালো জানো। আর ব্রোর কাছে তোমার প্রায়োরিটি অনেক, সো এসব সিলি বিষয় নিয়ে ব্রো কখনোই মাথা ঘামাবে না, আর না কখনো কিছু জানলেও তোমাকে জিজ্ঞেস করবে। ব্রো কখনো আমার বা মায়ের জীবন নিয়ে মাথা ঘামায়নি, তাই এইখানে কোনো রুলস চলে না। তুমি আমার চাহিদা মেটাবে, শুধু এটুকুই দরকার, আমার তোমাকে চাই। নিকো চুপ করে তাকিয়ে থাকে, এই নীরবতায় ইসাবেলা সাহস পায়। এই নিকোর জন্যই এখানে থেকে যাওয়া তার, কিন্তু সুযোগ খুঁজে পায়নি কখনো। সে ধীরে ধীরে এগিয়ে আসে, তার ঠোঁটে নরমভাবে রেখে দেয় নিজের ঠোঁট, এবং পর মুহূর্তেই নিকো তাকে জড়িয়ে ধরে। শুধু জড়িয়ে না, সে আঁকড়ে ধরে, যেন সেই শরীরেই আশ্রয় খোঁজে, একদম বন্য, অপ্রতিরোধ্য আবেগে। ঠোঁটে ঠোঁট রেখে সে পিছিয়ে যেতে থাকে বিছানার দিকে। ইসাবেলা একটুও বাধা দেয় না, উল্টো ঝাপটে ধরে, সে যেন ঠিক এই জ্বালায় পুড়তে চায়। বিছানার কাছে এসে হঠাৎ করে নিকো তার শরীরকে টান দিয়ে তুলে নেয়, আর এক ঝটকায় ছুঁড়ে ফেলে নরম বিছানায়। ইসাবেলা হালকা চিৎকার করে ওঠে, ভয়ে নয় বরং উত্তেজনায়। নিকো একদম দানবের মতো ঝাঁপিয়ে পড়ে তার ওপর। তার চোখ দুটোই সেই অন্ধকার, যা শুধু তীব্র আকাঙ্ক্ষার নয়, বরং আত্মিক ক্ষুধার, যা একবার জেগে উঠলে কিছুতেই থামে না। এই আহ্বানে নিকো খুশি, তার আজকের রাতটা বৃথা গেল না। নিকোর ঠোঁটে চলে যায় গলার নিচে, কাঁদবে বুকে, এক একটা চুমু যেন দাবি চিহ্ন। ইসাবেলার নিঃশ্বাস গাঢ় হয়ে ওঠে, তার শরীর পুড়ে যেতে থাকে সেই ছোঁয়ায়। রুমের বাতাস ভারী হয়ে ওঠে, শুধু নিঃশ্বাস আর শরীরের ঘর্ষণের শব্দ। ইসাবেলার কাছে এটা স্বপ্নের হলেও নিকোর কাছে না। ভিড় আর বাড়ি ফেরেনি রাতে, ডিয়েগো আর এনরিকোকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল। ঈশায় বেঁচে যায় সেই রাতে, ঈশায়ের জন্য রাতটা শান্তির ছিল। ফজরের নামাজের পর ঈশায়ে উঠে নামাজ পড়ে নেয়, তারপর অনেকক্ষণ বসে কোরআন তেলাওয়াত করে। এরপর ঘর জুড়ে পায়চারি করে, তার তো করার মতো আর কিছুই নেই। ঘুম ধরা দেয় না চোখের পাতার। সেই মুহূর্তে সে তাকায় পাশে দাঁড়িয়ে থাকা মারিয়া এলেনার দিকে। হঠাৎই নিজের ভেতর জমে থাকা সাহসটুকু গলায় তুলে বলে, আমাকে একটু বাইরে নিয়ে যাবেন প্লিজ। মারিয়া এলেনা অবাক হয়ে তাকায় ওর দিকে। ঈশায়া মুখ ফুটে কিছু বলেছে, এটা অবিশ্বাস্য তার কাছে। অন্য 4 জন নারী গার্ডসহ বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। চারদিকের অপার সৌন্দর্য, পাহাড় পর্বত, সবুজের বিস্তার, আর সেই অট্টালিকা যার প্রতিটি দেওয়ালে রাজভীরের একচ্ছত্র আধিপত্য, সব দেখতে দেখতে হাঁটতে থাকে। হঠাৎই প্রাসাদের পেছনের দিক থেকে গর্জন করে ওঠে 2 বিশাল দেহী কুকুর। কালো বাদামি রঙের, মাংসপিণ্ডে ভরা সেই জন্তু দুটো, চোখে যেন আগুন,
চেইনে বাঁধা, তবুও সামনের দিকে এমনভাবে ছুটে আসে যে মাটিতে কাঁপন ধরে। ঈশায় থমকে দাঁড়ায়, তার পা থেকে যেন রক্ত সরে যায়। আতঙ্কিত দৃষ্টিতে পশুগুলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎ পেছনে ঘুরে দৌড় দেয় বাড়ির ভেতরের দিকে। খুব ভয় পায় সে এগুলো। সিঁড়ির সামনে পৌঁছে ঈশায়ের পা থেমে যায় নিকোকে দেখে। তার সামনেই দাঁড়িয়ে আছে নিকো। নিকো ঈশায়াকে দেখে ঠোঁটের কোণে হালকা এক বিষাক্ত হাসি টেনে বলে, কি খবর ম্যাডাম, কেমন আছেন? সব ঠিকঠাক চলছে তো? ঈশায়ের মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে যায়, ভয়ের নতুন ছায়া নামে চোখে। ভীরের রাগ যতটা তীব্র, নিকোর চোখে সেই ঠান্ডা নিষ্ঠুরতা যেন আরও ভয়ঙ্কর। মুখে কিছু বলার সাহসও হারিয়ে ফেলে সে। নিকো ধীরে ধীরে ঈশায়ের দিকে এগিয়ে আসে, তার চোখে কৌতুক, ঠোঁটে বাঁকা হাসি। ঈশায়ের শরীরের দিকে একবার তাকায়, পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। তার গলার কালচে দাগ, ঠোঁটের ফোলা ভাব, ক্লান্ত চোখ আর লাল হয়ে থাকা গাল সব কিছুই নজরে আসে। ঠোঁট কামড়ে কটু ভাষায় বলে, একা একা কেমন লাগে বলো তো? জানি তোমার নিশ্চয়ই ভালো লাগছে না, কিন্তু কি করার বলো তো? তোমার বোন তো তোমার খুব ভালো খেয়াল রাখতো, কিভাবে আগলে আগলে রাখতো তোমাকে সবসময়। এই জন্যই তো তোমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমার বোনকেও নিয়ে এসেছিলাম তোমার সাথে, যদিও সে ছিল ঝামেলা। নিকোর কথা ঈশার চোখে সাফার রক্তাক্ত মুখ ভেসে ওঠে। সেদিনকার সব ঘটনা চোখের সামনে ভেসে আসে, তার নিথর দেহ, নিঃসার চোখ আর সেই গলা জুড়ে শেষ নিঃশ্বাসের চাপা আর্তনাদ। নিকো আরও এগিয়ে এসে বলে, তোমার বোনের তেজটা বেশি ছিল, আর এই তেজটাই আমার পছন্দ ছিল না, তাই তো তেজটাই চিরদিনের মতো বের করে দিয়েছি। কিন্তু আফসোস, একবার। নিকোর কথায় ঈশার শরীরে যেন আগুন জ্বলে ওঠে, চোখে নেমে আসে তীব্র ঘৃণা আর ক্রোধ। হঠাৎ করেই সাফার সেই আগুন তার মধ্যে ফুটে ওঠে। অদম্য সাহস নিয়ে সাইড টেবিলে রাখা ফুলদানিটা হাতে নিয়ে সমস্ত শক্তি দিয়ে বাড়ি মারে নিকোর মাথায়। মাথা ধরে চিৎকার করে ওঠে নিকো, মাথা ধরে নিচে বসে পড়ে। রক্ত গড়িয়ে পড়ে, চোখ মুখ ভিজিয়ে দেয়। সেই মুহূর্তে পাশে থাকা সমস্ত গার্ড ঈশার মাথায় বন্দুক তাক করে ধরে। চারপাশ থমথমে, ঈশার হাতে এখনও রক্তমাখা ফুলদানি। নিকোর কপাল থেকে গড়িয়ে পড়ছে গাঢ় লাল রক্ত। গার্ডরা এক ঝাঁকে দাঁড়িয়ে ঘিরে ধরেছে ঈশাকে, সবার হাতে অস্ত্র। ঈশার হৃৎস্পন্দন যেন মুহূর্তেই থেমে যায়। ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে নিঃশব্দে পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেবে নেয় সে এই বুঝি তার শেষ মুহূর্ত, যে কোনো সময় গুলি চলবে। হাত থেকে পড়ে যায় ফুলদানিটা। ঈশা প্রস্তুতি নিয়ে নেয় নিজের মৃত্যুর। ঠিক তখনই, থামো! নিকোর গর্জনে থমকে যায় গার্ডরা। রক্তে ভেজা হাত উপরে তুলে গম্ভীর গলায় নির্দেশ দেয় নিকো, কেউ গুলি চালাবে না, বন্দুক নামাও। সবাই ধীরে ধীরে অস্ত্র নিচে নামিয়ে নেয়। ঈশা চোখ খুলে তাকিয়ে দেখে চারপাশে ভয়ার্ত দৃষ্টি, রক্ত। থরথর করে কাঁপছে তার শরীর। ইসাবেলা ছুটে এসে নিকোর পাশে বসে পড়ে, তার কপালে হাত রেখে কাঁপা গলায় বলে, নিকো, মারিয়া, ফার্স্ট এড বক্স আনো, এখনই। মারিয়া এলেনা তৎক্ষণাৎ দৌড়ে চলে যায়। ঠিক তখনই বাহিরে পরপর গাড়ি থামার শব্দ হয়। বহুতলের মাঝে দম্ভে ভরা ভয়ের ছায়া নামে মুহূর্তে। জুতোর শব্দ, ভারী পদচারণা। প্যালেসের মেঝেতে ধ্বনি তুলে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র পুরুষ। ভিড় এক পলকেই বিশাল ড্রয়িং রুমের চিত্রটা বুঝে নেয়। আশেপাশে গার্ডরা, মাঝখানে রক্তাক্ত নিকো, কাঁদতে থাকা ঈশা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে একপাশে। ভিড়ের চোখে আগুন জ্বলে ওঠে। ধীরে ধীরে এগিয়ে আসে নিকোর কাছে, দাঁত চেপে বলে, কি হয়েছে নিকো? এই অবস্থা কেন? এটা কিভাবে হলো? চিৎকার করে বলে ভিড়, দ্রুত ডাক্তার ডাকো। নিকো কিছু বলতে যাবে তার আগে ইজাবেলা চিৎকার করে ওঠে, এই মেয়েটা করেছে, এই মেয়েটা! তুমি যাকে এখানে রেখেছ সে আমাদের জানে মেরে ফেলার চেষ্টা করেছে, ওই এই অবস্থা করেছে নিকোর। ইজাবেলার কথা শুনে ভিড় স্তব্ধ হয়ে যায়। ঈশা করেছে এমন? ভিড়ের মাথা গরম হয়ে ওঠে, তার দৃষ্টি লাল হয়ে যায়। এই মেয়ের এত সাহস কি করে হলো? শরীর কাঁপছে রাগে ভিড়ের। ভিড় ঘুরে দাঁড়ায় ঈশার দিকে, তার চোখে তখন আগুন। নিকো তাকে থামানোর উদ্দেশ্যে ডাকে, ভিড়, এই মেয়েটা ভিড়ের জন্য কি সেটা সে একটু হলেও আন্দাজ করেছে এই কদিনে। ভিড় রাগের মাথায় কিছু একটা করে পরে এটা নিয়ে সাফার করবে, এটা নিকো চায় না। তার কাছে সব কিছু রাগে ভিড়, কিন্তু রক্তচক্ষু যেন ছিঁড়ে ফেলবে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। ভিড় দ্রুত ঈশার চুল মুঠো করে ধরে ঝাটকা মেরে টেনে আনে নিজের সামনে। ঈশা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তুই করেছিস এসব? তুই করেছিস? তোর এত বড় কলিজা কোন দিন হলো? এত সাহস কই থেকে পেলি? জানের ভয় নেই তোর? দেখিসনি তোর বোনের পরিণতি? নাকি চাস তোর পুরো গোষ্ঠীর ওই পরিণতি হোক? তুই আমার রাজ্যে আমার লোকের রক্ত ঝরাস? আমার? বলতে বলতেই ভিড় ঠাস করে থাপ্পড় বসায় ঈশার বাঁ গালে।
তীব্র থাপ্পড়ে ঈশা নড়ে ওঠে, কান গরম হয়ে যায় তার। ভীর আবারও শরীরের সর্বশক্তি দিয়ে অপর গালে থাপ্পড় বসায়। ঈশার মাথা দুলে ওঠে, ঠোঁট ফেটে রক্ত পড়ে, কেঁদে ওঠে ফুপিয়ে। পরপর আবারও থাপ্পড় বসায় ঈশার গালে ভীর। ৩ নম্বর থাপ্পড়ের সময় ঈশা পড়ে যায় মেঝেতে। ভীরের চোখে তখন আগুন, শুধু হিংস্রতা। নিকো পেছনকিকে আবারও বলে, ভীর, ইটস ওকে, আমি ঠিক আছি। দেখো, ওর বোন আমার জন্য মারা গেছে, ওর আমার উপর রাগ থাকাটা স্বাভাবিক, তুমি শান্ত হও। কিন্তু ভীর শুনছে না। এই নিকো একদিন তার প্রাণ বাঁচিয়েছিল। তার আপন বলতে যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র সে। সবসময় সব কিছু থেকে তাকে সুরক্ষা দিয়ে এসেছে ভীর, আর আজ তার বাড়িতেই তার সাথে এরকম কিছু হলো। তার ভেতরে আগুন জ্বলছে। ভীর তাকায় ঈশার দিকে, নিচে বসে আছে, ঠোঁট কাঁপছে, গাল লাল হয়ে ফুলে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত। ভীরের মাথায় রক্ত উঠছে এটা ভেবেই এই মেয়েটা তার সাথে বিদ্রোহ করছে। এত সাহস! এই মেয়েকে সে যত হাতের মুঠোয় আনতে চাচ্ছে, দিন দিন তার উগ্রতা কি ততটাই বেড়ে যাচ্ছে। আর সেটা ভীর কখনোই মেনে নেবে না। তাকে ভাঙতে হবে, ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, সেটাই তার মাথায় ঘুরছে এখন। ভীরের চোখ দুটো তীব্র আগুনে জ্বলছে। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। কোমরের নিচ থেকে বন্দুকটা বের করে ঈশার দিকে তাক করে ধরে, চোখে রক্তিম উন্মত্ততা। তবুও সে ট্রিগারে চাপ দেয় না। মন মস্তিষ্কের লড়াইয়ের মধ্যে সে চাপা পড়ছে। তার রাজ্যে ভুলের ক্ষমা নেই, কিন্তু এই মেয়েটা থাকবে না, এই মেয়েটা মরে যাবে, সে এই জিনিসটা কিছুতেই নিতে পারছে না। এক মুহূর্তের ভিতরেই ভীর অস্ত্রটা ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোণে। তারপর ঘূর্ণির মতো ফিরে এসে ঘরের সব কিছু একে একে গুঁড়িয়ে দিতে শুরু করে। দেয়ালের ফুলদানি, কাচের বোতল, পাশে রাখা কাঠের চেয়ার, যা সামনে আসছে তাই ভাঙছে সে। এসবের মাঝে ভীরের হাত কেটে রক্ত পড়ছে। বস, থামুন! ডিয়েগোর কণ্ঠে চাপা আতঙ্ক। সে সামনে এসে দাঁড়াতে চাইলেও সাহস পাচ্ছে না। ভীরের চোখে এখন একটাই জিনিস, ধ্বংস। ঈশা নিঃশব্দে কাঁদছে। গালের জ্বালা, শরীরের কষ্ট সব ছাপিয়ে তার মনে এখন শুধু ভয়। তবে তার কান্না যেন আরও আগুন ছড়ায় ভীরের মধ্যে। হঠাৎ সে দানবের মতো তেড়ে এসে ঈশার চুল মুঠো করে ধরে তাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। এক প্রচণ্ড ধাক্কায় তার মাথা দেয়ালে ঠেকে ঝাঁকুনি ছায়। মাথা বেয়ে তরল রক্ত গড়িয়ে পড়ে। ঈশার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসে। পায়ের ভার হারিয়ে সে মাটিতে পড়ে যেতে নিবে, ভীর আবারও এসে তার গলা চেপে ধরে। এতটা শক্ত তার হাতের বাঁধন, ঈশা হাত ছোটানোর জন্য ছটফট করতে শুরু করে। কিন্তু ভীরের হাত ছোটানোর সাধ্য তার নেই। ঈশার চোখ উল্টে যাচ্ছে ভীরের হাতের চাপে, দম বন্ধ হয়ে আসছে, কাশছে কষ্টে, ছটফট করছে, তার শরীর নিস্তেজ হয়ে আসছে। নড়াচড়া যখন কমে আসছে ঠিক তখনই, ভীর, এমন কিছু করো না যেটার জন্য তোমার পরবর্তীতে আফসোস করতে হয়। তখন কিন্তু কিছু করার থাকবে না, এটা মনে রেখো। তোমার সব ক্ষমতাও তখন আর কাজে আসবে না। নিকোর কথায় ভীরের হুঁশ ফিরে আসে। ভীরের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধার ঝলক খেলে যায়। সে ঈশার গলা ছেড়ে দেয়। ঈশা মাটিতে লুটিয়ে পড়ে। দম ফুরিয়ে এসেছে তার, কাশতেও কষ্ট হচ্ছে। মুখের কপালের রক্তে তাকে বিধ্বস্ত লাগছে। হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। মারিয়া এলেনা এগিয়ে আসে। সেই নির্মম অত্যাচার আর সহ্য করতে পারছে না, কিন্তু সে অপরাগ। ভীরের রাগ কমার নাম নেই। সে যে ঠিক কতটা হিংস্র তার সাক্ষী হলো আজ ঈশা। এত সহজে সে এই মেয়েকে ছেড়েও দেবে না। এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে আর কখনো এরকম কিছু মাথায় আনারও দুঃসাহস না করে। ভীর বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মাটিতে পড়ে থাকা ঈশাকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায়। টানতে টানতে তাকে স্টোর রুমের সামনে নিয়ে যায়। ঈশার নিভু নিভু চোখের দিকে তাকিয়ে বলে, সাহস না সাহস, তোমার ঠিক কত সাহস আছে সেটা আজকে আমি দেখব। বলতে বলতে ঈশার গলা থেকে ওড়নাটা টান মেরে নিয়ে নেয়। তারপর ঈশার হাত দুটো টেনে ধরে ওড়না দিয়ে পিছন থেকে হাত দুটো বেঁধে ফেলে। এতটা শক্ত করে বাঁধা যে ঈশা হাতটা নড়াতে অবধি পারছে না। এক গার্ডকে ডাক দিয়ে তার কাছ থেকে দাড়ি নেয়। এরপর ঈশার পা দুটো একত্রে বেঁধে ফেলে। বাঁধা শেষ হলে ধাক্কা মেরে ঈশাকে ফেলে দেয় স্টোর রুমের ভেতরে। পড়ে যাওয়ার সময় ঈশার শরীর বাঁ দিকে জোরে ধাক্কা খায়। এক সাইডে পড়ায় ঈশার বাঁ হাতটায় প্রচুর ব্যথা পায়। আহ আল্লাহ! এতক্ষণ নীরবে কান্না করা মেয়েটির মুখ দিয়ে বেরিয়ে আসে এক নির্মম আর্তনাদ। হাতে প্রচুর আঘাত পায় সে, কিন্তু তার এই কান্না, ব্যথা, মিনতি কিছুই পৌঁছায় না ভীরের কানে। সে তখন প্রতিশোধে উন্মত্ত। বক্সগুলো নিয়ে আয়, ভীর গর্জে ওঠে। দুজন গার্ড আসে কয়েকটা কালো বক্স নিয়ে। বক্স খুলতেই পোকামাকড় বেরিয়ে আসে সেখান থেকে। মিলিপিড, জুন বাঘ, চিকাতানা পিঁপড়ে, ঘাসফড়িং সবই ছেড়ে দেওয়া হয় রুমে। এরা ক্ষতিকারক না, তবে ভয়ঙ্কর দেখতে, আর ঈশা এগুলো ভয় পায় খুব। ঈশা পোকাগুলো দেখে আটকে যায়। সে মাথা নাড়ায়, দয়া ভিক্ষা চায় চোখে। তার মুখে কোনো কথা নেই, বাকশূন্য হয়ে পড়েছে সে, কিন্তু তার চোখ চিৎকার করছে। ভীর দাঁড়িয়ে দেখে, তার ঠোঁটে এক নির্মম বাঁকা হাসি। বোনের মতো তেজ দেখাচ্ছিস? এবার দেখ তুই কার সাথে খেলতে এসেছিস।
বলেই লাইটটা অফ করে সে দরজাটা বন্ধ করে দেয়। ঈশা কেঁদে কেঁদে চিৎকার করে উঠছে, মা মা মা। তার কণ্ঠে অসহায়তা, বুক ভাঙা আর্তনাদ। আল্লাহ! পোকাগুলো তার হাতের ওপর হাঁটছে, কাঁধে উঠে যাচ্ছে। এক একটা ঠান্ডা ছোঁয়ায় তার আত্মা কেঁপে উঠছে। সে পেছনে সরতে চাইছে, কিন্তু বাঁধা শরীরে নড়ার শক্তি নেই। যেই সাইডে পড়েছে সেই হাতটা অবশ হয়ে গেছে। রুমের বাইরে ভিড় শোনে ঈশার চিৎকার। মারিয়া এলেনাকে চোখের ইশারায় বলে যায় দরজা যেন না খুলে। রুমের ভেতর তখনও চলছে কান্না, আর একটু পরপর ভেসে আসছে চিৎকার। মারিয়া এলেনারও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে ঈশার এই কষ্ট, হাহাকার দেখে। সে আমার বন্দিনী, পর্ব 31। দড়িতে বাঁধা শরীরটা চিত হয়ে পড়ে আছে ঠান্ডা মেঝেতে। পিঠে ব্যথা, ঘাড়ে টান লাগছে, বাঁ হাতের ব্যথায় তার শরীর অবশ হয়ে আসছে। চোখের সামনে অস্পষ্টভাবে ঘুরে বেড়াচ্ছে ঘাস ফড়িং আর পিঁপড়ের দল। একটা মিলিপিট তার কাঁধ বেয়ে ঘাড়ে উঠে ঈশা ভয়ে জমে যাচ্ছে, চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা শুকিয়ে কাঠ। ভয়ে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কণ্ঠস্বর কেবল ফিসফিস করে ওঠে, দয়া করো, কেউ আছো? গলার আওয়াজও কমে আসছে, কিন্তু কেউ নেই তার ডাক শোনার মতো। পোকাগুলো বারবার তার শরীরে উঠছে। ঈশায়া দূরে সরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হাত পায়ের শক্ত বাঁধনের কারণে এক চুলও নড়তে পারছে না। ব্যথা, ভয়, শ্বাসকষ্ট, কাঁপুনি সবকিছু মিলে শরীরটা শূন্য হয়ে পড়ছে। চোখে ঝাপসা হয়ে আসছে, মাথা একপাশে হেলে পড়ে। শেষ মুহূর্তে মায়ের মুখটা চোখের সামনে ভাসে, তারপর আর কিছু না, অন্ধকার পুরোপুরি। নিকোর রুমে বসে আছে ভিড়। ডাক্তার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে, সামান্য কেটেছে, কিন্তু তাতে নিকোর ভাবনায় কোনো আঁচ নেই। ঠিক আছো এখন? ভিড় গম্ভীর গলায় বলে। চিল ব্রো, আমি একদম ঠিক আছি। নিকো মাথা নাড়ায়, ঠোঁটে হালকা বিরক্তি। ভাই, সামান্য একটা ব্যাপারে এত রিয়্যাক্ট করার মানে হয়? ওকে তুমি এমনিতেই মারতে পারবা না। তোমার ভেতরে তো আগুন, কিন্তু তোমার মনে, এই মেয়ে দিন দিন তোমার দুর্বলতা হয়ে যাচ্ছে। দেখো, সামনে না ও আবার আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। ভিড় কিছু বলে না, চোখে এক ধরনের ফাঁকা ঠান্ডা রাগ। সে নিঃশব্দে উঠে দাঁড়ায়। রেস্ট নে, এটুকু বলে রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টা দুয়েক পর মারিয়া এলেনা দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। ভেতর থেকে কোনো শব্দ নেই অনেকক্ষণ। কান পেতে দাঁড়িয়েও সে কিছু শুনতে পায় না। সে গার্ডদের চোখে তাকায়, কিন্তু কিছু করার সাহস কারো নেই। তখনই ভিড়ের ফোন আসে। মারিয়া তড়িঘড়ি করে রিসিভ করে। বস? কিন্তু কিছু বলার আগেই ভিড়ের গলা, দরজা খুলে দাও আর ডাক্তার ডাকো। কোনো সমস্যা হলে, ইনফেকশন যেন না হয়, সব কিছু চেক করতে বলো। মারিয়া অবাক হয়। এই মানুষটাই কি কিছুক্ষণ আগেও তাকে মেরে ফেলছিল এক প্রকার, পোকা ভরা ঘরে ফেলে রেখে গিয়েছিল, আর এই মানুষটাই এখন? ভিড় ফোন রেখে দেয়। মারিয়া আর সময় নষ্ট না করে গার্ডদের ইশারা দেয়। দরজা খুলতেই এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয় সবাই। ঈশায়া মেঝেতে পড়ে আছে এক কোণে, নিশ্চল, নিষ্পন্দ। তার শরীরে পোকাগুলো ঘুরছে, গালে লাল লাল ফোলা দাগ, পায়ে রক্ত লেগে আছে, মুখ সাদা ফ্যাকাশে। মারিয়া দৌড়ে এগিয়ে যায়। তাকে ছুতেই বোঝা যায় সে জ্ঞান হারিয়েছে। গার্ডরা এসে খুব সাবধানে ঈশায়াকে নিয়ে যায় রুমে। মারিয়া এলেনা নিজে ঈশায়াকে ফ্রেশ করিয়ে দেয়, মাথা মুছে দেয়। ডাক্তার এসে চেক আপ করে। শরীরে বেশ কিছু জায়গায় অ্যালার্জি ও ইনফেকশনের মতো প্রতিক্রিয়া হচ্ছে, বিশেষ করে বাঁ হাতের অবস্থাটা খারাপ। মারিয়া চোখে চোখ রাখে। কি হয়েছে হাতটাতে? ডাক্তার গম্ভীর গলায় বলে, মনে হচ্ছে পড়ে গিয়ে বাঁ হাতের কবজিতে রেডিয়াস বোনে স্প্রেইন হয়েছে। এটা হাড় ভাঙা না হলেও খুবই যন্ত্রণাদায়ক। চোটের জায়গায় ব্লাড সার্কুলেশন ব্যাহত হচ্ছে। একটি ব্যান্ডেজ সাপোর্টেড স্প্লিন্ট তার হাতে লাগানো হয়। ডাবল শক প্যাড আর অ্যান্টিসেপটিক জেল দিয়ে ব্যথা নিয়ন্ত্রণে আনা হয়। ব্যথার ইঞ্জেকশন দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে বলে ডাক্তার আরও কিছু মেডিসিন আর মলম দিয়ে চলে যান। রুমে নিস্তব্ধতা। ঈশায়া এখনও জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে। তার মুখে এখনও আতঙ্কের ছাপ। শরীরটা কাঁপছে, ভেতরের দহন যেন এখনও ঠান্ডা হয়নি। ভয় কি এমন হয়? মানুষ কি এরকম ভেঙে যায়? চতুর্দিকে নিস্তব্ধতা। মেক্সিকোর সেই বিশাল প্রাসাদের নির্জন রুমে কেবল স্যালাইনের ফোঁটা টুপটপ শব্দ করছে। ঈশায়া ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে অশান্তির ছাপ। কপাল ভেজা, ভ্রু কুঁচকে আছে, মুখের কোণে কান্নার রেখা। হঠাৎ একসময় তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, যেন সে কোনো এক অজানা যন্ত্রণার ভেতর ঢুকে যাচ্ছে। তারপর আলো ঝাপসা হয়ে আসে, কুয়াশা,
সবকিছু সাদা নিস্তব্ধ। তারপর সেই কুয়াশার মধ্যে থেকে কেউ হেঁটে আসে। একটা চীনা কণ্ঠ, ইস্যু। ইশায়া ধীরে ধীরে মুখ তোলে, অবাক কণ্ঠে বলে, আপু। সামনে দাঁড়িয়ে সাফা, একটা সাদা পোশাক পরে আছে, চুল খোলা, মুখে প্রশান্তি, তার চোখে মায়া। ইশায়ার চোখ ছলছল করে ওঠে। সে এগিয়ে যেতে চায় কিন্তু পা নড়ে না। তুমি তুমি এসেছো? আমি তো তোমাকে হারিয়ে ফেলেছি। সাফা হেসে ফেলে, একটা হালকা মায়াবী হাসি। হ্যাঁ, আমি এসেছি ইস্যু, তোর জন্যই আসা আমার। সাফা এগিয়ে এসে ইশায়ার মাথায় হাত রাখে। আজ তুই যা করেছিস আমি খুব খুশি হয়েছি। তুই ভয় পাস না ইস্যু, এই ভয়, এই অন্যায়, এই নীরবতা সব ভেঙে দে। ইশায়া স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সাফার দিকে। তারপর ধীরে ধীরে বলে, আপু, আমার খুব ভয় লাগে। ওরা অনেক শক্তিশালী, আমি তো একা। সাফার চোখে তখন তীব্র একটা আগুন জ্বলে ওঠে। অন্যায় যে করে আর যে সয়ে নেয়, তারা দুজনেই সমান অপরাধী ইস্যু। তুই প্রতিবাদ করবি, ধ্বংস করে দে ওদের। ধ্বংস যেন তোর হাতে হয়। তুই পারবি, তোকে পারতে হবে। তারপর ফিরে আয়, বাড়িতে সবাই তোকে ভীষণভাবে মিস করছে। তোর জায়গা তোকে নিয়েই পূর্ণ। আমি নেই, তুই আছিস, তুই সব সামলে নিস। তার কণ্ঠ ভার হয়ে আসে। এড্রিয়ানকে দেখিস, ওকে বলিস আমি তাকে খুব ভালোবাসি। আমার বাবা মাকে দেখিস, আমার জন্যে কাঁদিস না ইস্যু, আমি শান্তিতে আছি। তুই বাঁচ, বুক ফুলিয়ে বাঁচ, প্রতিবাদ করে বাঁচ। সাফা ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে। আপু, না। ইশায়া কাঁদতে কাঁদতে তার দিকে হাত বাড়ায়। যেও না প্লিজ, যেও না, আমি এখানে একা। কিন্তু সাফা চলে যায়, আলো ও কুয়াশার ভেতর হারিয়ে যায়। আপু! ইশায়া হঠাৎ করে ঘেমে নিয়ে চিৎকার করে ওঠে বসে। আপু, যেও না প্লিজ, না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে যায়। মারিয়া এলেনা দৌড়ে আসে, চোখে ভয়। সে ছুটে এসে ইশায়ার কাঁধে হাত রাখে। শান্ত হন ম্যাম, প্লিজ। ইশায়া ঘেমে একেবারে ভিজে গেছে, কাঁপছে তার শরীর, চোখে পানি, ঠোঁট কাঁপছে। কিন্তু সে কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে সামনে, ফাঁকা চোখে। তার চোখে কেবল সাফার হাসি, তার কণ্ঠ, তার কথা ঘুরছে। তুই প্রতিবাদ কর ইস্যু, না হয় হারিয়ে যাবি চিরদিনের মতো। ইশায়া চোখ বন্ধ করে নেয়। মারিয়া এলেনা তাকে আবার আস্তে আস্তে শুইয়ে দেয়। বাংলাদেশ, সন্ধে নামছে ধীরে ধীরে। বাইরের আকাশে মেঘ, একটু পরেই বৃষ্টি হবে হয়তো। সাইমা রহমান খিচুড়ি রান্না করছেন, আরেক চুলায় গরুর মাংস, তার মেয়ের সব থেকে পছন্দের খাবার। চোখের জল মুছছেন আর কাজ করছেন। এখন এটা তার অভ্যাস হয়ে গেছে। কত মাস দেখেন না মেয়েটাকে, এই তো কয়দিন পর তার জন্মদিন। মেয়েটা আর নেই ভাবতেই বুক হু হু করে ওঠে। কিভাবে কি হয়ে গেল? আদ্রিয়ান অফিস থেকে ফিরেই নিজের রুমে ঢুকেছে। সামনে খোলা ল্যাপটপ, চোখে ক্লান্তি, কিন্তু কপালে গাম্ভীর্য। স্ক্রিনের আলোয় মুখের রেখাগুলো আরও কঠোর লাগছে। এই কাজের মধ্যেই থাকে সে সারাটাক্ষণ, অফিসেও বাসাতেও। অবশ্য অল্প কয়েকদিনেই অনেক নাম করেছে সে। দুই ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বড় করে তোলার জন্যে। আর এখন আবির অসুস্থ থাকায় সবকিছু আদ্রিয়ানকেই দেখতে হচ্ছে, এজন্যে তার উপর চাপ বেশি। আদ্রিয়ান ল্যাপটপে কি হিসাব নিকাশ করছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আদ্রিয়ান থামে না, চোখ সরায় না স্ক্রিন থেকে। ভেতরে আসো, কণ্ঠটা বরাবরের মতো ঠান্ডা, কড়া। দরজা খুলে রাহি ভেতরে ঢোকে, হাতে একটা ট্রে, তাতে ধোঁয়া উঠতে থাকা কফির কাপ। তার চলার ভঙ্গি শান্ত, কিন্তু চোখে ধুকধুকানি। সে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তার দৃষ্টি আদ্রিয়ানের ওপর, আদ্রিয়ানকে পর্যবেক্ষণ করছে সে। আদ্রিয়ান স্ক্রিনে চোখ রেখে কয়েক সেকেন্ড আরামে কাজ চালিয়ে যায়। কিন্তু পরিবেশে নীরবতার হালকা চাপটাও তার চোখ এড়ায় না। সে একটু বিরক্ত গলায় বলে, কে? চোখ তোলে, সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। রাহি দাঁড়িয়ে, পুরো সাফার গেটআপে, চুলের স্টাইল, গায়ের পোশাক, এমনকি চোখের কাজলটাও। না, এ সাফা নয়, সাফা নেই, মনে মনে আওড়ায় আদ্রিয়ান। তবুও আদ্রিয়ানের চোখে হঠাৎ রক্ত উঠে আসে। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়, চোয়াল শক্ত করে বলে, তুই এখানে কি করছিস? প্রায় চিৎকার করে বলে। রাহি কাঁপে কাঁপে হাতে কাপটা সামনে বাড়িয়ে দেয়। তোমার কফি? আমি কি কফি চেয়েছিলাম? গলা নামিয়ে শীতলভাবে বলে আদ্রিয়ান, তার চোখে বিদ্ধ করা ক্ষোভ। আর তোকে কে বলেছে আমার রুমে আসতে? রাহির মুখটা ছোট হয়ে যায়, চোখ নামিয়ে নেয়।
হৃৎপিণ্ড কাঁপছে তার এই অপমানে। এই কণ্ঠ, এই অবজ্ঞা এই মানুষটার কাছ থেকে সে নিতে পারে না। রাহির চোখ ভিজে আসে। সে কাপটা টেবিলে রেখে চুপচাপ ঘুরে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই আদ্রিয়ানের গলা আবার উঠে আসে পেছন থেকে। আর একটা কথা, এই রকম ড্রেস আপ করবি না। তুই যার মতো হওয়ার চেষ্টা করছিস তার মতো হতে পারবি না কখনো। উল্টো নিজেকে হারিয়ে ফেলবি। তোর বয়স কম, কিন্তু এটা যত সহজে বুঝে ফেলবি তোর জন্যই ভালো হবে। শব্দগুলো ধারালো ছুরির মতো আঘাত করে রাহির আত্মায়। সে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, মাথা নিচু করে। তার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। কিছু বলার ভাষা নেই তার কাছে। সে বেরিয়ে যায় চুপচাপ। ট্রের কাপটা ঠান্ডা হয়ে পড়ে থাকলে আর ল্যাপটপ স্ক্রিনে ঝাপসা হয়ে আসে লেখাগুলো। আদ্রিয়ান এক মুহূর্ত চেয়ারটা মুঠোয় চেপে ধরে। তার বুকের ভেতর হঠাৎ অসহ্য এক ধাক্কা। সে জানে এই মেয়েটা আজ কিছু চাইতে আসেনি, শুধু একটু সান্নিধ্য, একটু প্রশ্রয় আর একটু সাহস নিয়ে এসেছিল। কিন্তু তার হৃদয়ে যে জায়গায় একমাত্র সাফা ছিল, সেখানে অন্য কাউকে দেখলেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তবুও সে জানে রাহি যা করছে তা ভালোবাসা থেকে, কিন্তু তার মুখে তা প্রকাশের অবকাশ নেই। সাফার মৃত্যুর পর তার ভেতরের মানুষটা মরে গেছে। শুধু একটা দহন আর অভিমান ঘিরে রেখেছে তাকে। রাহি কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছে, আর আদ্রিয়ান পেছন ফিরে জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর সেই ভেজা বাতাসে তার নিঃশব্দ যন্ত্রণা ঘুরে বেড়ায়। পর্ব ৩২। গভীর রাত। পুরো প্রাসাদ নিস্তব্ধ। শুধু দূরের কোথাও মৃদু ডাক আর পাহারার গার্ডদের বুটের আওয়াজ। রাজবীর আলভারেজ গাড়ি থেকে নেমে ধীর পায়ে এগিয়ে আসে। সঙ্গে নেই কোনো দেহরক্ষী, তবুও পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা গার্ড ও স্টাফরা অটোমেটিক সম্মান প্রদর্শন করে, মাথা নিচু করে। তার উপস্থিতিই যথেষ্ট ছিল ভয় জাগাতে। কালো শার্টের উপর কালচে নীল কোট, চোখে সেই নির্লিপ্ত অথচ আগুন ভরা দৃষ্টি, যার সামনে দাঁড়িয়ে কথা বলাও যেন সাহসের পরীক্ষা। ভিড় যখন রুমের সামনে পৌঁছায়, রুমের ভেতরে থাকা সবাই একে একে বেরিয়ে আসে। নার্সরাও চুপচাপ বেরিয়ে আসে, শুধু মারিয়া এলেনা থাকে। রুমে তখন হালকা আলো। আকাশ থেকে এক ফোঁটা চাঁদের আলো এসে জানালা ছুঁয়ে পড়ে বিছানার কোণে। বিছানায় পড়ে থাকা মেয়েটার মুখ একেবারে নিষ্প্রাণ। এত সুন্দর মুখ, অথচ এত নিঃস্ব, ফ্যাকাশে, নিঃশব্দ যন্ত্রণায় ঠোঁট কাঁপে না তার। ঈশা রহমান, সেই মেয়েটি যার হাসি একসময় গাঢ় রোদ্দুরের মতো ছিল। আজ তার ঠোঁট ফুলে কালচে, কপালে ব্যান্ডেজ, ডান হাতে মোটা ক্যানোলা আর বাম হাতে প্লাস্টারের মতো করে মোড়ানো ব্যান্ডেজ। গলার নিচ থেকে হাত পর্যন্ত জায়গায় জায়গায় লাল আঘাতের চিহ্ন, যেন সেটা শরীর নয়, ক্ষতগুলোর মানচিত্র হয়ে উঠেছে। ভিড় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে না আছে অনুতাপ, না কোনো দয়া, শুধু একরকম গণীভূত নীরবতা। ভিড় মারিয়া এলেনাকে উদ্দেশ্য করে বলে, হাতে কি হয়েছে ওর? রাগ নয়, তার গলায় ছিল নির্লিপ্ত প্রশ্ন। মারিয়া এলেনা একটু থেমে বলে, তখন নিচে পড়ে হাতে ব্যথা পেয়েছেন। ভিড় কিছু বলে না, সে হাত বাড়িয়ে মেডিকেল রিপোর্টগুলো নেয়। তীক্ষ্ণ চোখে একবারে পুরো রিপোর্ট স্ক্যান করে নেয় সে। হাতের এক্সরেতে ছোট ফ্র্যাকচার, ব্যান্ডেজ খুলতে অন্তত ২-৩ সপ্তাহ লাগবে। সব পরে সে ধীরে মাথা হেলে বলে, ঠিক আছে। মারিয়া এলেনা বেরিয়ে যান। ভিড় এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়ায়। একবার দেখে ঈশার মুখ, চোখ বন্ধ, কিন্তু মুখটা এত নিস্তেজ যে মনে হয় কোনো প্রাণ নেই। তার শ্বাস প্রশ্বাস খুব ধীরে ওঠানামা করে। ভিড় তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে থাকে। না দয়া, না ঘৃণা, আর না ভালোবাসা কি আছে ওর জন্য ভিড় জানে না। শুধু এটা জানে, ওর জায়গায় আজ অন্য কেউ হলে এতক্ষণে বেঁচে থাকত না, মাটির সাথে মিশিয়ে দিত। কিন্তু চেয়েও ওকে মারতে পারেনি ভিড়, আর পারবেও না, এটা বুঝে গেছে ভিড়। এই মেয়েকে তার লাগবে, সে শুধু এটাই জানে। আঘাত করবে, আবার সারিয়েও তুলবে, কিন্তু হারাতে দেবে না। এই মানুষটার ভেতরে কিচ্ছু অনুভব করে না, না অনুশোচনা, না অপরাধবোধ, আর না ভালোবাসা। ভিড় আর দাঁড়ায় না ওখানে, নিজের কোট খুলে সোফার ওপর রাখে। একবার ঘরের চারদিকে তাকায়, সব কিছু নিখুঁত। তারপর জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ভেতর থেকে শাওয়ারের শব্দ আসে। লম্বা সময় ধরে চলতে থাকে সেই পানি পড়ার শব্দ। শরীরের রক্তের দাগ ভালোভাবে ধুয়ে ফেলে। শুধু কাজে একটু গাফিলতি হওয়ার কারণে ওই কাজের দায়িত্বরত তার ৫ জন লোককে মেরে ফেলেছে সে।
তার কাছে কোনো সেকেন্ড চান্স নেই। ভুল মানেই মৃত্যু। অনেকক্ষণ পর ভীর বেরিয়ে আসে। গায়ে সাদাটে ধূসর হাফ স্লিভ টি শার্ট আর ট্রাউজার, চুল পেছনে ব্রাশ করা, ঘাড়ের কাছে কিছুটা ভেজা। তার শরীরের গঠন আর চোখ জ্বলে ওঠা ব্যক্তিত্ব যে কোনো মানুষকে স্তব্ধ করে দেয়। সবাই তার উপস্থিতিতে কেঁপে ওঠে ভয়ে। সবার কাছে আতঙ্কের আরেক নাম দ্য মাফিয়া বস, কিং অফ শ্যাডো, ভীর, রাজবীর আলভারেজ। ভীর ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় একপাশে একদম চুপচাপ শুয়ে পড়ে। কোনো শব্দ নেই, কোনো ছোঁয়া নেই, কোনো কথা নেই। শুধু এক বিছানায় দুজন, একজন ঠান্ডা আগুন, আরেকজন ভেঙে পড়া ছায়া। রুমে নিঃশব্দতা নেমে আসে। ভীর চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু ঘুম আসে না। তার ভেতরে যেন অদ্ভুত এক আগুন জ্বলছে। সারা শরীরে ছড়িয়ে থাকা ব্যথা আর চাপা কিছু একটার ভারে ধীরে ধীরে ঘুমের ঘোর কেটে যায় ঈশার। চোখ মেলে তাকাতেই তার নিঃশ্বাস আটকে আসে হাতের ব্যথায়। হাত নাড়ানোর সাথে সাথে ব্যথাটা জেঁকে ধরেছে। ঘুম ঘুম চোখে দেখে ঈশা ওই লোকটা তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। বুকে মুখ গুজে এক হাতে তার কোমরে জড়িয়ে রেখেছে, অন্য হাত তার পেটে। পা দিয়ে ঈশার পা জড়িয়ে যেন তাকে নিজের কোলবালিশ বানিয়ে নিয়েছে। একটা অস্বস্তি ঘিরে ধরে তাকে। অপমান আর অজানা ভয় তার সারা শরীর বেয়ে নামতে থাকে। নিজেকে ছাড়িয়ে নিতে চায় সে। অনেকক্ষণ চুপচাপ চেষ্টা করে। শেষমেশ আস্তে আস্তে শরীর টেনে উঠে বসে। গলা যেন বালির মতো শুকিয়ে গেছে। কষ্ট করে পাশে রাখা গ্লাস থেকে এক ঢোক পানি খায়। ভিতরটা শান্ত করে। রুমটা অল্প আলোয় ঝিমিয়ে আছে। ভয়ের নীরবতা ভেঙে হঠাৎ একটা শব্দ। ভীরের ফোনে মেসেজের টোন বেজে ওঠে। ঈশা চমকে তাকায় ফোনটার দিকে। এই সামান্য একটা শব্দেই যেন তার ভেতরে ভয় নয়, কিছু অন্যরকম ভাবনা ছড়িয়ে পড়ে। মাথার ভেতরে ঝড় উঠেছে হঠাৎ। সাফার বলা সেই শেষ কথা যেন গুঞ্জনের মতো কানে বাজতে থাকে। ভালো নেই কেউ, তোকে ছাড়া ভালো নেই কেউ, ওদের প্রয়োজন তোকে। কিন্তু আজকের দিনের দুঃস্বপ্নের মতো ঘটনার ছবি আবার চোখের সামনে ভেসে ওঠে। আবারও ভয় ডানা বাঁধে তার মনে। তার ভিতরের দ্বিধাগুলো চাপা পড়ে যায় এক অজানা শঙ্কাজনিত কৌতূহলে। একটা অজানা সাহস তার মধ্যে চলে আসে। সাফার বলা কথাগুলো কানের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে। ঈশা ভীরের উপর দিয়ে ধীরে ধীরে হাত বাড়ায় ভীরের ফোনটার দিকে। সারা শরীর কাঁপছে তার, হাতটা থরথর করছে। ভীরের মুখের দিকে বারবার তাকাচ্ছে সে। ভয় পাচ্ছে, যদি জেগে যায়। ফোনটা হাতে তুলতেই সেটা হাত ফসকে পড়ে যায় আবার নিচে, অনবরত হাত কাঁপার কারণে। হালকা শব্দ হয়, কিন্তু রাজবীর নড়ে না। শ্বাস আটকে আসে ঈশার। আবারও তাকায় ভীরের দিকে। ভীরের নড়চড় না দেখে পুনরায় ফোনটা হাতে নেয়, এবার আরও সাবধানে। ফোনে লক দেখেই ঈশার মুখ ছোট হয়ে যায়। এক মুহূর্ত ঈশা দোটানায় পড়ে। তবুও সাহস করে, সাহস নয় বরং বিষাক্ত কৌতূহল আর বাঁচার আরতি তাকে ঠেলে দেয় এই বিপদে। ঈশা ভীরের হাতটা আলগোচে নিয়ে আসে ফোনের সামনে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনটা আনলক করে। ভয়ে ঈশার শরীর জমে যাচ্ছে। বারবার ভীরের চোখের দিকে তাকাচ্ছে। এক লম্বা নিঃশ্বাস ছাড়ে ঈশা। তারপরে তাড়াতাড়ি ফোনের ডায়াল অপশনে যায়। নাম্বার উঠাতে গিয়ে চোখের কোণে অজান্তেই জল চলে আসে তার। এই নাম্বারটা কতদিন পরে সে দেখছে। একসময় বাবার একটু দেরিতেই সে কতবার ফোন করত বাবাকে। বাবাকে ফোন দিয়ে এটা ওটা আনার বায়না করত বাবা। ও হয়তো তার নাম্বারটা দেখে এভাবেই কষ্ট পায়। ঈশা নিজেকে সামলে নেয়। এখন সময় নেই তার কাছে। একবার বাবার গলা শুনবে এই আশায় দ্রুত ঈশা নাম্বার তুলে কল লাগাবে। ঠিক সেই মুহূর্তে একটা হিংস্র শক্ত টান। ভীর একটানে ফোনটা ছিনিয়ে নেয় তার হাত থেকে। ঈশা স্তব্ধ হয়ে যায়। বুক কেঁপে ওঠে তার। চোখের সামনে রাজবীর উঠে বসে। চোখে ঘুম নেই, ঠান্ডা রক্তহীন দৃষ্টি। শরীর দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে যায় ঈশার। তার ঠোঁট কাঁপে, কিছু বলতে পারে না। ঢোক গেলে ভীর চোখ তুলে তাকায় তার দিকে। কোনো চিৎকার নয়, কোনো ধমক নয়, শুধু তার দৃষ্টিই যেন ঈশাকে পুড়িয়ে দেয়। তার ঠোঁট বাঁকিয়ে ওঠে এক ঠান্ডা বিষাক্ত হাসিতে। ঈশার চোখের পলকে ভয়ের ছায়া নেমে আসে। ভীর কোনো দ্বিধা না করে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারে। একটা বিকট শব্দে ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে মেঝেতে। তার চোখে এখন সেই চিরচেনা হিংস্রতা, কিন্তু গলার আওয়াজ ঠান্ডা। ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, কি ম্যাডাম, আপনার কি মনে হয় আমাকে? গোটা মাফিয়া সাম্রাজ্য আমার ইশারায় চলে। এই আন্ডারওয়ার্ল্ডের বাদশা আমি।
আর আপনি আমার সামনে আমার সাথেই ডাবল গেম খেলেন? আপনার কি মনে হয়েছে আমি কিছু বুঝতে পারবো না? সাহসটা আসে কোথা থেকে আপনার বলুন? সেই জ্বরটাকেই আমি গোড়া থেকে উপড়ে ফেলি। বলুন। তার গলার স্বর ঠান্ডা, অথচ তাতে এমন এক ভয়াবহ প্রশমিত আগুন লুকানো যে ঈশার শরীরের প্রতিটা লোম ঘাড়া হয়ে গেছে। ভীর তার দিকে একটু ঝুঁকে বলে, আজকের সকালের ঘটনার পরও শিক্ষা হয়নি আপনার? ঈশা ভয় পায়, নিজেকে গুটিয়ে নেয়। ভীর কি করবে এই মুহূর্তে সে জানে না, কিন্তু নিজের ভিতর থেকে সাহসটুকু টেনে নিয়ে প্রথমবারের মতো চোখ তুলে বলে ওঠে, আমি চলে যাব এখান থেকে। ভীর হেসে ওঠে ঈশার কথায়, সেই অন্ধকার তাচ্ছিল্য ভরা হাসিতে। যাওয়াবো? তার গলা নেমে আসে খুব নিচে। ঈশা এবার একটু দৃঢ় কণ্ঠেই বলে, একদিন আপনার এই বন্দি খাঁচা থেকে আমি ঠিকই মুক্ত হব, দেখবেন। ভীর চোখ সরু করে তাকায়, ঠোঁটে নিঃশব্দে ছায়া হাসি খেলে যায়। দেখব বলেই ভীর আরও কাছে এগিয়ে আসে ঈশার দিকে। তার চোখ দুটোই এক ধরনের হিপনটিক তীব্রতা। ভীর কোনো শব্দ না করে ঈশার হাতে লাগানো ক্যানোলার দিকে তাকায়, তারপর দক্ষ হাতে সেটি খুলে ফেলে, যেমনভাবে কোনো শিকারকে পিঞ্জর থেকে বের করে আনা হয়। আপনি আমাকে এভাবে সারা জীবন আটকে রাখতে পারবেন না, ঈশা আবারও বলে, গলা কেঁপে উঠলেও চোখে সাহসের রেখা। ভীর এবার ঠান্ডা গলায় বলে, আমি ভীর, আমি পারি না এমন কিছুই নেই। আমার দৃষ্টিসীমার বাইরেও তুই কখনো যেতে পারবি না, আর আমার থেকে মুক্তি সেটা তো পরের কথা। তার কথাগুলোর ভেতর ছিল দাবির অধিকার। ভীর ধীরে ধীরে ঈশার পরনে নীল টপসের বোতামগুলোর দিকে হাত বাড়ায়। এক একটা বোতাম খুলে যেন প্রতিটা খোলার সঙ্গে তার অধিকার দৃঢ় হয়। ঈশা তার, এই জিনিসটা যেন ঈশাকে বোঝাতেই সে মরিয়া হয়ে ওঠে। ঈশা শ্বাস আটকে তাকিয়ে থাকে ভীরের চোখে। সেখানে আগুন নেই, সেখানে ছিল দাবির তীব্র আত্মবিশ্বাস। ঈশার ঠোঁটের ফোলা দাগে ভীর হাত বাড়িয়ে স্পর্শ করতেই ঈশা নড়ে ওঠে। ভীর ঈশার ঠোঁটে পরম আবেশে চুমু খায়। ঈশা হাত তুলে তাকে বাধা দিতে গেলে ভীর গম্ভীর গলায় বলে, ডোন্ট মুভ, ইউল হার্ট ইয়োর হ্যান্ড। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল নিয়ন্ত্রণ। একটা বালিশ টেনে ভীর ঈশার হাতটা আলতোভাবে উঁচিয়ে রাখে, তারপর হাত গলিয়ে টি শার্ট খুলে দূরে ছুঁড়ে ফেলে। তার দৃষ্টি নেমে আসে নিচে, এগিয়ে আসে ঈশার একেবারে কাছে, ঝুঁকে পড়ে ঈশার দিকে, নিঃশ্বাস মিশে যায় এক মুহূর্তে। ঈশা চোখ বন্ধ করে নেয়। কি হচ্ছে, কি হবে, তার চেয়েও বেশি সে অনুভব করে নিজের নিঃশ্বাস কেমন টালমাটাল হয়ে যাচ্ছে। ভীর ঠোঁটের খুব আছে এসে ফিসফিস করে বলে, তোর জায়গা এখানেই। যত তাড়াতাড়ি এটা মেনে নিবি ততটাই ভালো তোর জন্য। তুই যত নাটক করবি আমি তোকে ঠিক ততটাই বাধ্য করব। বলতে বলতেই ঈশায়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি, কিন্তু তাতে শীতল আবেগের আবরণ। ঠোঁটের তীব্র চাপে আর দাঁতের দংশনে ঈশায়া গঙিয়ে ওঠে। ভীর আরও তীব্রভাবে তার ঠোঁট চেপে ধরে। দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে দেয় ভীর। ঈশায়া জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে থাকে। ভীর নিজের নিঃশ্বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নিজেকে সামলে নিচে নেমে আসে। ঈশায়ার উন্মুক্ত গলার ভাঁজে দাঁত বসাতেই কুকিয়ে ওঠে সে। ভীরের ছোঁয়া ছিল রাগে মিশ্রিত, নরম আচরণ করছিল না সে। ঈশায়া নড়াচড়া করা শুরু করলেই ভীরের শরীর জড়িয়ে আসে ঈশায়ার চারপাশে, একটা চাদরের মতন, যে চাদর একবার জড়ালে আর খুলে ফেলা যায় না। তাদের মাঝের দূরত্ব আর থাকে না, সে ডুবে যায় তার আবেগে, তার রাগে, তার উন্মাদনায়। বাইরে আচমকা ঝড় শুরু হয়, হাওয়ার গতি যেন প্রকৃতির ভেতরের কোনো ক্ষোভের প্রতিচ্ছবি হয়ে ওঠে। প্রাসাদের জানালার গায়ে ধাক্কা খায় বাতাস, তীব্র শব্দ করে পর্দাগুলো ওড়ে। আকাশ কালো হয়ে আসে, বিদ্যুৎ চমকে ওঠে বারবার। ঘরের ভেতর উষ্ণতা আর বাইরের শীতল পরিবেশ, এই দুইয়ের বিপরীত চিত্র যেন তাদের মিলনের সাক্ষী হয়ে দাঁড়ায়। রুমে আলো কম, শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে উজ্জ্বল হয়ে ওঠে দুইটা ছায়ামূর্তি, একটা দখলদারি, আরেকটা নীরব কান্নার, আর্তনাদের। ভীর যেন প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিতে চায় সে কেবল তার, ঈশায়া শুধু তারই। রুম জুড়ে শুধু শোনা যায় দুটি নিঃশ্বাসের আওয়াজ, একটা গম্ভীর ভারী দাবিদার, আরেকটা কাঁপা। ঈশায়ার শরীর কাঁপছে, ভীরের প্রতিটা স্পর্শ তার কাছে বিষের মতন। চোখ বেয়ে নেমে আসে অশ্রু। ভীর তা দেখে না, অনুভবও করে না। সে মুখ ঝুঁকিয়ে সেই নোনা জলটুকু ঠোঁটে ছুঁয়ে নেয় নির্বাক।
রুমের নিঃশব্দতা ছিঁড়ে আবার ঝড়ের গর্জন আসে বাইরে থেকে। ইশায়া কেঁপে কেঁপে উঠছে বারবার। তার কান্নায় ভীরের ভাবান্তর নেই। ভীর তার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, তুই শুধু আমার। যত দূরেই যেতে চাস না কেন, তোর এই স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থাকবে। আমার থেকে তোর মুক্তি নেই। বাইরে ঝড় আরও জোরে ডাকতে থাকে। সে রাতে দুজন মিশে যায় একে অন্যের গভীরতায়। একসময় সব থেমে যায়, শুধু থাকে একচেটিয়া দখলের এক অপার মোহ। ইশায়ার জীবন যেন আরও জটিল হতে থাকে। তার জন্য বরাদ্দকৃত খাঁচা যেন সময়ের সাথে সাথে আরও ছোট হতে থাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।